প্রিয় দর্শক, আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবরে। আমাদের আজকে নির্বাচিত খবর পোশাক শিল্পের অস্থিরতা। এ নিয়ে কথা বলতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজিএমই এর সাবেক সভাপতি জনাব আনিসুল হককে। জনাব আনিসুল হক, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। সম্মানিত দর্শক, অতিথির সাথে কথা বলার আগে চলুন আমরা সবার আগে আমাদের আজকে নির্বাচিত খবরটি দেখে নিই। সকাল 8:30 থেকে শেওড়াপাড়ার রোকেয়া সরণি আবারও অবরোধ করে এসকিউ সোয়েটার্স লিমিটেডের শ্রমিকরা। আন্দোলনের প্রথম দিন থেকেই তারা মালিকের সাথে আলোচনার কথা বলে আসছিল, কিন্তু বুধবার মালিককে এ বিষয়ে রাজি করাতে পারেনি পুলিশ। তাই শ্রমিকরাও তাদের দাবিতে অনড় থাকে। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আমাদের ফ্যাক্টরিতে যে লোকদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করার জন্য এবং আমাদের ফ্যাক্টরি অনতিবিলম্বে খুলে দেওয়ার জন্য। গতকাল ফ্যাক্টরি বন্ধ পাওয়ার পর থেকেই কিন্তু রাজপথে দখলে নেমেছি যে কেনই বা আমাদের না জেনে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হলো। ফ্যাক্টরি না করলে আমাদের যে একটা আন্দোলন চলবে এবং এই আন্দোলনের সাথে আরো ভয়াবহ রূপ নিতে পারে। বৃহস্পতিবার বেলা 1টার দিকে বিজিএমইএ ভবনে শ্রমিকদের সাথে আলোচনায় বসেন বিজিএমইএ কর্তৃপক্ষ, কারখানার মালিক, পুলিশ, সেনাবাহিনী ও শ্রমিকদের প্রায় 30 জন প্রতিনিধি। বৈঠক শেষে শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান এসকিউ সোয়েটার্সের মালিক গোলাম ফারুক। সেই সাথে বন্ধ ঘোষিত কারখানাও খুব তাড়াতাড়ি চালু হবে বলে ঘোষণা দেন তিনি। লিঙ্কিং অপারেটর সালমা আক্তারের মৃত্যুজনিত যাবতীয় সুবিধা ও বিমার টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে বলে সেখানে ঘোষণা দেওয়া হয়। আমি খুব খুশি যে আমরা যে কতগুলো কারণের জন্য ফ্যাক্টরিটা যেটা বন্ধ করতে হয়েছিল, সেটা আমি এখন মনে হচ্ছে যে এটা কিছু ভুল বোঝাবুঝি ছিল, আমাদের ভিতরে হয়তো কিছুটা ব্যবধান ছিল। আজকে আলাপ করার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে আমরা ফ্যাক্টরিটা আমরা খুলে দিতে পারি এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো নোটিশ দিয়ে যে ফ্যাক্টরিটা কবে খোলা হবে। তাকে ছুটি দেওয়া হলো, সেটাই ছিল মূলত ক্ষোভ। চেয়ারম্যান স্যার আছে, তাকে বলছি যে সে এটা দ্রুত তদন্ত করুক, ব্যবস্থা করুক, সেটাই আমরা দাবি জানাচ্ছিলাম। বিভিন্ন মিডিয়া জানছে যে মেয়েটা ফ্যাক্টরিতে মারা গেছে, তাকে মারা হয়েছে। অ্যাকচুয়ালি সেটা রাইট না। বিজিএমইএ সভাপতি জানান, কারখানার অভ্যন্তরীণ বিষয়গুলো খতিয়ে দেখার জন্য সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। ইমিডিয়েটলি এমন কোনো একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা যাতে করে পরবর্তীতে এই সেক্টরে এই ধরনের সমস্যা বিরাজ না করে এবং একটা পরিষ্কার একটা ধারণা থাকে যে কিভাবে হেলদি অ্যাটমসফিয়ার আসলে হয় এবং কেন আননেসেসারি সেক্টরে নানা রকম অসন্তোষ সৃষ্টি হয়। এরপর শ্রমিক প্রতিনিধিরা শেওড়াপাড়ার অবরোধকারীদের কাছে সমঝোতা স্মারকের কথা জানালে রাত 7:30টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা আজকে নির্বাচিত খবরটি দেখলাম। এই নিয়ে কথা বলার জন্য এখন আমরা সরাসরি চলে যাব আমাদের বার্তা কক্ষে। সেখানে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার পারভেজ রেজা। পারভেজ, জি বলুন। গত দুদিন ধরে শ্রমিকরা যে বিক্ষোভ করছিলেন, আপনি তো সেখানে ছিলেন, তো আপনার কি মনে হচ্ছে যে কোন স্পিরিট থেকে তারা দুদিন টানা এই বিক্ষোভ করলেন? আমরা একজন শ্রমিক মারা যাওয়ার কাহিনীটা জানি, বাট এটাই কি সবকিছু নাকি আরো কোনো ব্যাপার আছে এখানে? দেখুন, আমার কাছে যে জিনিসটা বড় মনে হয়েছে যে এই গার্মেন্টসটিতে মালিক এবং শ্রমিকের যে সম্পর্কটা থাকার কথা ছিল সেটা ছিল না। কারণ প্রথম দিন থেকে আপনি জানেন যে যেদিন এই মেয়েটি মারা যায়, তাদের বক্তব্য ছিল যে মেয়েটি মারা যাওয়ার আগের দিন রাতে যখন সে নাইট শিফটে কাজ করছিল, সে বারবার তার শারীরিক অসুস্থতার কারণে সে বারবার ছুটি চাচ্ছিল এবং সেক্ষেত্রে যারা ওইখানে মানে কর্তব্যরত যারা ছিলেন, লাইনম্যান ছিলেন, পিএম ছিলেন, তারা কিন্তু তাকে ছুটিটা দেয়নি। এটাই ছিল শ্রমিকদের বক্তব্য যে তাকে ছুটি চাওয়ার পরে এবং তাকে গেট পাস দেয়নি, যেটা দিয়ে সে বেরিয়ে যেতে পারে এবং ভোরবেলা কাজ শেষে সে বেরিয়ে যায়। তারপরে ওই দিন পরের দিন রাতে আর কি তার মৃত্যু হয়। তো ওইটা ছিল শ্রমিকদের ক্ষোভ। কিন্তু যেটা হয়েছে এর পরের দিন তারা কাজ বন্ধ করে কারখানায় বসেছিল যে তারা মালিকের সাথে দেখা করতে চায়। তো যেটা অবাক করেছে আমার দৃষ্টিকোণ থেকে, যে আমি দেখেছি যে তারা একটা কথা বারবার স্লোগান দিচ্ছ, মালিকের সাক্ষাৎ চাই, মালিকের সাথে কথা বলতে চাই, কিন্তু মালিক আসছিলেন না। তো এই যে বিষয়টা, টোটাল এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের এই আন্দোলনটা ঘুরে ফিরে তারা একটা কথাই তারা বলছিল, মালিককে আসতে হবে, মালিকের সাথে কথা বলতে হবে। এবং আরেকটা বিষয় যেটা, যে পুলিশের সাথে আমরা প্রথম দিন যেদিন রাস্তা অবরোধ হলো আমরা কথা বললাম, পুলিশের একটা কথা বারবার বলেছে যে আমরা মালিককে বারবার বলার পরেও তারা কিন্তু আমাদেরকে এটা বলেছে যে মালিককে বারবার বড় তাকে আমরা আনতে পারছি না এখানে, বা এই কথা বলা। এবং তারাও বলছিলেন, গতকালকে মিডিয়াও সেটা প্রচার হয়েছে যে যদি তিনি আসেন আমরা আশা করছি যে প্রবলেমটা সলভ হয়ে যাবে।
যাবে। তো যেই জিনিসটা মনে হয়েছে যে শ্রমিকদের সাথে মালিকের একটা দূরত্ব সৃষ্টি হওয়া, এবং ওই মানে কারখানাটি যিনি চালাতেন, যেই ম্যানেজমেন্টে চলতো, মালিকের অনেকগুলো গার্মেন্টস থাকতেই পারে, তিনি অনেক বিষয় নিয়ে ডিল করেন, কিন্তু যারা চালাতো তাদের সাথে তার এই শ্রমিকদের সম্পর্কটা ভালো ছিল না, এবং তাদের অভিযোগটা ছিল যে কাজের অজুহাতে বা বিভিন্ন অজুহাতে তাদেরকে মারধর করা হয়, এবং এই জিনিসগুলো ক্ষোভ আস্তে আস্তে তাদের ভিতরে পঞ্জীভূত হয়েছে, এবং এই ক্ষোভের প্রেক্ষিতেই কিন্তু এই জিনিসটা এসেছে। তারা মানে সুযোগ সুবিধার চেয়ে বড় বিষয় এসে দাঁড়িয়েছিল যে মালিক শ্রমিক সম্পর্ক। হ্যাঁ, এটাই মূলত মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং আরেকটি আবেগের বিষয় ছিল তাদের। তারা চেয়েছিল যে এই মেয়েটির জানাজাটা তারা ওখানে দেবেন, সেটাও কর্তৃপক্ষ করতে দেন, সেটা করতে দেয়নি। এবং সেটার প্রথম তারা কারণটা হিসেবে তারা উদাহরণ টেনেছেন যে গত বছরও তাদের একজন শ্রমিক মারা গিয়েছিল, সেই শ্রমিককেও এখানে এনে তারা জানাজা দিয়েছিলেন, সবাই তার একসাথে জানাজা অংশগ্রহণ করেছিলেন। এবার সেটা হয়নি। কেন হয়নি সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, এবং তার চেয়ে তারা যেটা আরেকটা প্রশ্ন তুলেছেন যে কেন পোস্টমর্টেম করা হলো। এটা কিন্তু আমি বলবো যেটা যে পুলিশের একটু মানে তারা উৎসাহী হয়ে পোস্টমর্টেমটি করেছিলেন, টোটালটি পুলিশি ব্যাপার, কিন্তু তার মৃত্যুটা অনেকটাই স্বাভাবিক মৃত্যু হতে পারে অথবা অন্য অসুস্থতার কারণ হতে পারে। এখানে কিন্তু সাধারণত ময়না তদন্তের বিষয়টা আসে না সাধারণত, কারণ তাকে হত্যা করা হয়েছে এই ধরনের কোনো ক্লেমই কিন্তু কেউ করেনি। তো তারা যে পোস্টমর্টেম করা হলো কেন আমাদের এখানে আনা হলো না, কেন তাকে ছুটি হলো না, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আন্দোলনটা দানা বাঁধে। এবং লাস্ট যেটা হয় যে এই ফ্যাক্টরিটি যখন বন্ধ হয়ে যায় তখন তারা রাস্তায় বসে পড়ে। তা আমার যেটা মনে হচ্ছে যে এই টোটাল এই দুদিনের যে এই মিরপুরবাসীর এবং নগরবাসীর যে ভোগান্তি, এবং আরেকটা বিষয় কিন্তু আমি এখানে অ্যাড করতে চাই যে এবারই আমরা দেখলাম কোনো গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলন ডিসিপ্লিন এবং অনেকটাই শান্তিপূর্ণ উপায়। তারা রাস্তা অবরোধ করেছেন, অশান্তির সেটা একটা কারণ ছিল, কিন্তু কোনো ভাঙচুর, তাদের প্রতিষ্ঠান ভাঙচুর বা অন্য কোনো জায়গা ভাঙচুর, গাড়ি ভাঙচুর, অন্য কোনো প্রতিষ্ঠানের উপরে আক্রমণ, সেগুলো তারা একেবারেই করেননি। এবং তারা বারবার মাইকে এটা যাতে কেউ না করে সেই জন্য তারা উৎসাহিত করেছে। এটা একটা পজিটিভ দিক ছিল এই আন্দোলন। পারভেজ চাচা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের আজকের অতিথি বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আনিসুল হকের সাথে। জনাব আনিসুল হক, এই রিপোর্টটা যেটা বললো ওটা দিয়ে আমরা শুরু করি যে মালিক শ্রমিক সম্পর্ক ভালো না হওয়ার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো, দুদিন ধরে যা কিছু হলো আমরা সবকিছু দেখলাম। সো এই যে শ্রমিক মালিক রিলেশন, এটা ভালো না হওয়া এবং এটাকে কিভাবে ভালো করা যায়? ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্যে। এক ধরনের আসামির কাঠগড়ে বলতে পারি, এতগুলো প্রশ্ন, এত অভিযোগ সব মিলে। মালিক কি একজন মানুষ, না মালিক একটি প্রতিষ্ঠান? মালিককে ইন্ডিভিজুয়ালি ফ্যাক্টরিতে কেন যেতে হবে? তার প্রতিষ্ঠান যদি ভালো হয়। আজকে বাংলাদেশে 25টি মনে করেন বিদেশি কোম্পানি আছে, যার মালিক কোরিয়াতে থাকে, যার মালিক আমেরিকায় থাকে। তার মালিককে কি প্রত্যেকদিন ফ্যাক্টরিতে আসতে হবে সেই ফ্যাক্টরি চালানোর জন্য? আর মালিককে যদি ফ্যাক্টরিতেই বসে ফ্যাক্টরি চালাতে হয়, তাহলে ওই একটি বা দুটো ফ্যাক্টরি নিয়েই তার জীবন কেটে যাবে। মালিকের প্রতিনিধি কে? মালিকের প্রতিনিধি ইজ কর্পোরেট ম্যানেজমেন্ট। এবং এই কর্পোরেট ম্যানেজমেন্ট যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে শুধু মালিক একদিন গেলেন বা 5 দিন ফ্লোরে হেঁটে আসলেন, তার কোনো উপকার হবে না। আজকে পারভেজ খুব সুন্দর করে কিন্তু এখানে আজকে সমস্ত বিষয়টি তুলে ধরেছেন। কালকে যদি উনি এটি বলতেন, এর কোনো উত্তর আমি দিতে পারতাম না। কিন্তু আজকে যেহেতু আমি সারাটা দিন শ্রমিকদের সঙ্গে ছিলাম, আমি তাদের প্রত্যেকটি কথা জানি। এবং আজকে যে শ্রমিকের এখানে আপনারা তার ইন্টারভিউ দেখালেন, তার কিন্তু ওই 1 মিনিটের ইন্টারভিউতে সমস্ত বিষয়ের মানে মোটামুটি উত্তর চলে এসছে। সকালবেলা আমরা যখন শুরু করি, তখন তাদের প্রথম ক্ষোভ হলো, একজন বললেন যে আমাদের একজন শ্রমিক মারা গেছে, আমরা এসে দেখলাম শ্রমিকের সালমার লাশ গেটে। আমরা খুব কনফিউজড যে সালমাকে হত্যা করা হয়েছে নাকি, সালমা কি ফ্যাক্টরিতে মারা গেছে নাকি, আমরা জানি না সালমা কোথায় মারা গেছে, আমরা জানি না সালমার কোথায় মানে হবে কি বলে জানাজা হবে, আমাদের পোস্টমর্টেম রিপোর্ট কেন দেওয়া হচ্ছে না, পোস্টমর্টেম কেন হলো। যখন আমরা 5 জন শ্রমিকের সঙ্গে কথা বললাম পরপর দাঁড়িয়ে, 5 জন শ্রমিকের সঙ্গে কথা বলার পরে সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। মানে গ্যাপটা ছিল বলেই কিন্তু এই যে নাইট ডিউটির কথা বলছে, ওই মেয়েটি মাত্র একটি দিন নাইট ডিউটি করেছে। এই প্রথম সেকেন্ড শিফটের কাজ শুরু হয়েছে। মানে সেকেন্ড শিফটের কাজ বাংলাদেশে আইনসম্মত
বাংলাদেশে অনেক গার্মেন্ট ফ্যাক্টরি ছাড়া অনেক অন্য ইন্ডাস্ট্রি আছে যেখানে 3 শিফট কাজ চলে, আর যদি সেকেন্ড শিফটের কাজ আলাদা করে করা হয় শ্রমিকদের জন্য, এতে অন্যায়ের কিছু নেই। শিফটের বিষয়টা আসলে তাকে নাকি বাধ্য শিফটের করা হয়েছিল। বিষয় আসছে বলেই তারা বলছে যে সালমা ওই কাজটি করার ফলেই আজকে কথা হয়েছিল। বাধ্য করে কাউকে কাজ করানো যায় না, কেউ যদি নিজে কাজ করতে না চায়। বলা হয়েছিল সালমা ওখানে অসুস্থ হয়েছিল। তারপর আজকে যখন পুলিশের ডিসি সাহেব বললেন যে সালমা বাড়িতে মারা গেছেন, সালমাকে পুলিশ তার পোস্টমর্টেম করেছে এবং রিপোর্ট দেয়া তাদের যে 6টি দফা আজকে আমাদের দিয়েছে, তার মধ্যে একটি দফা হলো যে কি বলে পোস্টমর্টেম রিপোর্ট তাদেরকে দিতে হবে। একটি দফা হলো যে ওই এলাকায় যত কেস আছে, শুধু এসকিউর না, যত কেস আছে, যে ধরনের কেস আছে কোনো শ্রমিকের তার সমস্ত কেস তুলে নিতে হবে। যাদের ছাঁটাই করা হচ্ছে তাদের ছাঁটাই করা যাবে না, যাদের শোকজ দেওয়া হচ্ছে তাদের শোকজ দেওয়া যাবে না, যারা ওই সালমার জন্য যে কম্পেনসেশন দেওয়া দরকার সেগুলো দিতে হবে। কিন্তু এই যে সম্পর্কে কথা বলা হচ্ছে যে মালিক ফিরে আসলেই হয়ে যাবেন, ওনাদের যেরকম শ্রমিকদের যেরকম কমপ্লেইন আছে, মালিকের পক্ষে কিন্তু তার চেয়ে অনেক বেশি কমপ্লেইন আছে, এবং সেই সমস্ত কমপ্লেইন নিয়েই আমরা কিন্তু আজকে কথা বলেছি। এবং এক পর্যায়ে শ্রমিকদের শুধু আমাকে ম্যানেজমেন্ট বকা দেয়, আমাকে ম্যানেজমেন্ট অত্যাচার করে। সালমার একটা টুলে নাকি পা দিয়ে লাথি দিয়েছিল সেদিন, এবং এই অত্যাচারেই নাকি সালমা মারা গেছে, মানে টুলের মধ্যে, এবং এটা আর কেউ দেখেনি, এবং এটা গত 2 দিন কিন্তু প্রচার হয়নি। কিন্তু এই যে গতকাল বলা হলো যে সালমা কোথায় মারা গেছে, মিডিয়াতেই আমরা দেখেছি সালমা কি ফ্যাক্টরিতে মারা গেছে কিনা, এই যে একটা শ্রমিকদের পক্ষ থেকে একটা যে মিস ইন্টারপ্রিটেশন অথবা শ্রমিকদের পক্ষ থেকে এক ধরনের প্রচার, এক ধরনের মানে ইম্প্যাক্ট তৈরি করার জন্য যে প্রচার, এই প্রচার যে আমাদেরকে কত ক্ষতিগ্রস্ত করেছে, শুধু ওই ফ্যাক্টরিকে নয়, বাংলাদেশের ইমেজকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে। আজকে কিন্তু আপনি যদি ওই শ্রমিকের, যেটা আপনি শুনলেন, সে কিন্তু বলল যে আমরা ভুল বুঝেছিলাম, তার কথাতে আছে আমরা দুঃখিত, সালমা বাইরে মারা গেছে, আমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ ছিল। এই এক কমিউনিকেশন গ্যাপকে নিয়ে আজকে কিন্তু এত কিছু। আজকে আপনি একটু আগে আমাকে বলছিলেন যে এত ধরনের সমস্যা কেন হয়, মানে কেন। আচ্ছা, এটা আসার আগে আমরা একটা প্রশ্ন নিন, একজন প্রশ্ন নিন। প্রিয় দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে এখন কথা বলবো জনাব নজরুল ইসলাম খানের সাথে। উনি হচ্ছেন ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের মহাসচিব। জনাব নজরুল ইসলাম খান, আমরা জানি যে আপনি শ্রমিকদের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তো আমরা এটাও জানি যে গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি নিশ্চিত করা হয়েছে, তো এইটা ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা কি আপনারা কখনো মনিটর করেন, বা সেই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? দেখুন, আপনার সামনেই আনিস সাহেব বসে আছেন। এই মজুরি নির্ধারণ থেকে শুরু করে বাস্তবায়নে উনি সবচেয়ে বেশি জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত। এই নিয়ে নানান কথা আছে। কেউ কেউ দাবি করেন 90% বাস্তবায়ন হয়েছে, কেউ বলেন 30%, 40%, 50%। এটা নানান কথা আছে এই নিয়ে, এবং দেশে এখন ট্রেড ইউনিয়ন তৎপরতা বন্ধ। আমাদের কাছে আপনারা আশা করতে পারেন না যে খুব স্পষ্ট করে জবাব দিতে পারবো। তবে অভিযোগ আছে এই নিয়ে যে সর্বত্র এটা বাস্তবায়ন হয় নাই। তবে বাস্তবায়ন হলেই বাকি, আপনি বলেন যে যেখানে ন্যূনতম মজুরি 1662 টাকা 50 পয়সা, এখানে বেসিক হলো 1125 টাকা 50 পয়সা। দৈনিক যদি 1125 টাকা হয়, মাসে যদি 1125 টাকা হয়, 30 দিনে মাস, একদিনে পরে 37 টাকা 50 পয়সা। এখন চাউলের দাম প্রায় 30 থেকে 35 টাকা। একটা শ্রমিকের একদিনের বেতনের টাকা তো 1 কেজি চাউল কিনতে চলে যাচ্ছে। এই শ্রমিক বাকি আর কি করবে? তার চাউলের সঙ্গে তার সংসার চালানোর জন্য আর কিছু লাগবে না। আর সব পরিবার তো 1 কেজি চাউল দিয়ে সারাদিন হয়ও না। এখানে আপনার তারপরেও অভিযোগ আছে যে সব জায়গায় এটা বাস্তবায়ন হয় নাই। আমরা শুনেছি যে অনেক গার্মেন্টস কারখানা বন্ধ আছে। কাজে সব মিলে এই সেক্টরের প্রবলেমটা গুরুতর, কোনো সন্দেহ নাই। তারপরেও আমি বলবো যে এই সেক্টর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। প্রচুর শ্রমিক এখানে কর্মরত, বিশেষ করে নারী শ্রমিক। এই সেক্টরের উদ্যোক্তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান করি আমরা তাদের, কিন্তু আশা করি তারা শ্রমিকদেরকেও শ্রদ্ধা এবং সম্মান করবেন। সেটা আমরা সবসময় পাই না।
এবং আপনারা সাংবাদিক যে কথাটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে যোগাযোগের অভাব যেটা সংকট সৃষ্টি করে, এই যোগাযোগ প্রতিষ্ঠার জন্যই সারা দুনিয়ায় যে নিয়ম প্রচলিত সেটা হলো ট্রেড ইউনিয়ন করা। এই গার্মেন্টস সেক্টর বরাবর ট্রেড ইউনিয়ন করতে বাধা দিয়েছে, এবং বাধা শুধু নীতিগতভাবে বাধা না, একেবারে ফিজিক্যাল বাধা পর্যন্ত দিয়েছে তারা আর কি। আমি এখনো মনে করি শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে দীর্ঘদিনের, আমার প্রায় 36 বছর হয়ে গেল শ্রমিক আন্দোলনে, আমি মনে করি একটাই পথ এসব সমস্যা সমাধানের, সেটা হলো দেশের প্রচলিত আইনে আন্তর্জাতিকভাবে প্রচলিত যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী গার্মেন্টস শিল্পে শ্রমিকদের সংগঠন গড়তে দেওয়া উচিত, এতে বাধা দেওয়া উচিত না। আজকে যদি ওখানে একটা ট্রেড ইউনিয়ন থাকতো তাহলে এই মিথ্যা গুজব এটাও চলতো না, এবং এই নিয়ে এত বড় সমস্যা হতো না। আরেকটা যেটা আনিস ভাই বললেন আর কি, যে আপনার মালিক মানে প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি না। ইয়েস, কিন্তু এখনো বাংলাদেশে প্রতিষ্ঠান সেভাবে গড়ে ওঠে নাই, এখনো মালিকরাই গুরুত্বপূর্ণ, এবং সেখানে মালিকের বদলে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন শ্রমিকদের শুনলাম অভিযোগ তাদের বিরুদ্ধেই বেশি, তারা তাদের সঙ্গে আচরণ ভালো করে নাই। সেই জন্যই তারা চাচ্ছিল মালিককে, যাতে করে মালিকের কাছে তারা স্থানীয় ম্যানেজমেন্টের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে। আমার মনে হয় আসলে এমন কোনো ক্ষতি হতো না, পুলিশরা ছিল, আর্মির লোকরা ছিল সেখানে, আমার মনে হয় ভালো হতো সেটা। আমরা কিন্তু আমরা মনে হয় বিরতির সময় হয়েছে, আমরা উত্তরটা আপনার কাছ থেকে পরে নিই। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটা বিরতি নেব। বিরতির পর জনাব নজরুল ইসলাম খানের বক্তব্যের বিষয়ে আমরা অতিথির মন্তব্য জানতে চাইব। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, একটু পরেই ফেরত আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের প্রতিরাতের আয়োজন নির্বাচিত খবরে। আবারও মনে করে দিচ্ছি আমাদের আজকে নির্বাচিত খবর গার্মেন্টস শিল্পের অস্থিরতা, এবং এই নিয়ে আমরা কথা বলছি বিজিএমই এর সাবেক সভাপতি জনাব আনিসুল হকের সাথে। তো বিরতির আগে নজরুল ইসলাম খান যা বলছিলেন, এটা সত্যি যে উনি বলেছেন যে মিনিমাম ওয়েজ আজকে যেই জায়গায়, সেই জায়গাতে বাজারের যে দাম, সে দামের সঙ্গে এর সঙ্গতিপূর্ণ হয়তো নয়। আমি এ নিয়ে কোনো আমার তর্ক করার অবকাশ নেই, কারণ বাজার দর আজকে যেখানে গিয়েছে সেটি মোটামুটি অকল্পনীয়, এবং কোনো গার্মেন্টস মালিক বা কোনো সে ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিদিনের বাজার দরের সঙ্গে মানে পাল্লা দিয়ে ম্যাচ করে কিন্তু তার ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না, যেখানে প্রতিদিন আমাদের মজুরি কমছে। এই যে গতকাল থেকে বা গত পরশু থেকে চায়নার উপর থেকে কোটা উঠে গেল ইউরোপিয়ান ইউনিয়নের, এবং এবছর ডিসেম্বর থেকে আমেরিকা থেকে কোটা উঠে যাবে। আগে যেখানে আমরা বারবার বলি আমরা যদি 10 টাকা পেতাম, এখন 5 টাকা পাই, এই ইউরোপে আজকে থেকে আরও কম পাবো। সুতরাং ওই বাজার দরের সঙ্গে কিন্তু আমি পাল্লা দিয়ে কখনোই পারবো না, ওটা সরকারের দায়িত্ব, সবার দায়িত্ব। ন্যূনতম মজুরি নিয়ে অনেক কথা বলতে পারবো আমরা, কিন্তু ন্যূনতম মজুরি সমস্ত ক্ষেত্রে 100% ফ্যাক্টরি দেয় কিনা, আমরা বিজিএমইর প্রেসিডেন্ট একটি গত বছর জুন মাসের 30 তারিখে একটি টাইম লিমিট দিয়েছিল যে এর মধ্যে করতে হবে। আস্তে আস্তে আমরা অক্টোবর নভেম্বরের দিকে এসে দেখেছি যে স্ট্যাটিস্টিক্স আমরা দিয়েছি, সরকারের অনেকগুলো এজেন্সি কিন্তু এর সঙ্গে মনিটর করে। কত পার্সেন্ট হয়েছে? আমার ধারণা প্রায় 98-99% কিন্তু রিচ করেছে যারা ন্যূনতম মজুরি দেয়। ট্রেড ইউনিয়নের কথা বলেছিলেন উনি, যে ট্রেড ইউনিয়ন হলে ভালো। ট্রেড ইউনিয়নে বাধা দেওয়ার কিন্তু আমাদের কোনো শক্তি নেই, দেশের আইন ট্রেড ইউনিয়নের পক্ষে। আমি মালিক হিসেবে ট্রেড ইউনিয়নের পক্ষে হয়তো না, কেন না, আমাদের বিগত দিনগুলো, আমাদের ইতিহাস, আমরা যা দেখেছি ইন্ডাস্ট্রি চালাতে যে ট্রেড ইউনিয়ন কখনো খুব একটা পজিটিভ কাজ করেনি অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য। এই জন্য আমরা মালিকেরা ভয় পাই। ভয় পেলে কি হবে, আমি কিন্তু ট্রেড ইউনিয়ন বাধা দিতে পারি না। সুতরাং ঠিক মতো যদি আইন মতো হয় ট্রেড ইউনিয়ন করতে পারে। শ্রমিকদের একটা আলাদা জোর আছে, রাস্তায় নিয়ে গেল 10,000 15,000, এবং ওরা জানে যে এই জোরের কাছে সরকার রীতিমতো কনফ্রন্ট করতে পারে না, সরকারকে অনেক কিছু বিবেচনা করতে হয়, এবং এই দুর্বলতাটা জেনে তাদের জন্য অনেক সুবিধা রাস্তায় নেমে যাওয়া। তারা জানে যে রাস্তায় নামলে মালিককে সামনে আসতে হবে, কিন্তু আজকে যখন আমরা যখন বসেছি, আমরা দেখেছি যে তাদের বেশিরভাগ অভিযোগই হলো আমাকে গালিমন্দ করে, আমাকে রিজাইন করতে বলে, আমাকে টার্মিনেট করে। একজন মালিকের প্রতিদিন শ্রমিকের প্রয়োজন। একজন মালিক একটা ভালো শ্রমিকের পেছনে কিন্তু ইনভেস্টিগেট করেন যে এই শ্রমিকটা ভালো কিনা। কোনো মালিক তার শ্রমিককে সহজে তাড়াতে চান না, কারণ মালিক নিজে মেশিন চালাবে না, তাকে দরকার। তার মানে
হ্যাঁ, আমাদের মিড ম্যানেজমেন্টের অভাব আছে, আমরা মিড ম্যানেজমেন্ট তৈরি করতে পারিনি, কিন্তু মালিক ফ্যাক্টরিতে বসলেই সেটা সলভ হয়ে যাবে, সেটা কিন্তু সবসময় হয় না। তাহলে আর বিজনেসের কোনো এক্সপানশন হবে না। আমরা একটা প্রশ্ন শুনে আবার জি। আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি আনিস ভাইয়ের কথাগুলি শুনলাম। জি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে গার্মেন্টস শিল্পে যে অস্থিরতাটা তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি মনে করি যে আনিসুল ভাইদের ব্যর্থতাটাই বেশি। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রাস্তায় নেমে আসে কর্মীরা এবং বাধা সৃষ্টি করে, কিন্তু ঘটনা হচ্ছে এটার জন্য আনিসুল ভাইরা কি আদৌ পর্যন্ত সঠিক কোনো পদক্ষেপ নিতে পারছেন, যেন তারা কোনো অবস্থাতে যেন রোডে নামে, রাস্তায় নেমে না আসে। এবং যেটা এই রাস্তায় নামে আসার কারণে শুধু বাংলাদেশে যানজট সৃষ্টি হয় না, মিডিয়া যেভাবে প্রচার করা হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে কিন্তু বর্তমানে গার্মেন্টস শিল্পে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটাতে ক্ষুণ্ণ করে। এটা উনি বারবার মুখে বলতেছে। আমরা প্রতিবারই দেখছি যখনই গার্মেন্টস শিল্প নিয়ে মিডিয়াগুলি যখন প্রকাশ করে তখন ওনাদের টক শোতে কথা বলে, বাট বাস্তবতা কি আসতেছে আমি এটা ওনার কাছ থেকে এটাই জানতে চাচ্ছি। বাস্তবতা কি আসলে কি? আমরা দুঃখিত যে আমাদের কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে, আপনাদের অসুবিধা হয় নিশ্চয়ই, সমাজ জীবনে এবং আমাদের প্রতিদিনকার জীবনে নিশ্চয়ই অসুবিধা হয়। কিন্তু আপনারা বলেন যে আমরা কোনো মানে আগে কোনো ব্যবস্থা নেই কিনা, প্রতিরোধক কোনো ব্যবস্থা নেই কিনা। এই যে গতকাল এই যে ব্যাপারটি ঘটেছে, তারা জানতে চাচ্ছে যে ও কিভাবে মারা গেল, তারা বলছে যে পোস্টমর্টেম কেন করা হলো না, তারা কাজ বন্ধ করে দিচ্ছে, তারা বলছেন যে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে। এর সুরাহা কি? এবং কাজ বন্ধ করে দেওয়ার এদেশে একটা নিয়ম আছে, কাজ বন্ধ করে দেওয়া মানে আপনি স্ট্রাইক করছেন। একজন শ্রমিক যদি স্ট্রাইক করতে চায় তার কিন্তু অধিকার আছে স্ট্রাইক করার, এবং ওর একটা নিয়ম আছে, তাকে 15 দিন আগে নোটিশ দিতে হয়। সেই নোটিশ যদি কাজ না করে তাদের লেবার ডাইরেক্টরকে 30 দিনের সময় দিতে হয়, সেটা যদি কাজ না করে তাকে ফর্মালি আবার মালিককে নোটিশ দিতে হয়। তাদের কিন্তু শক্তিটা কি, তারা একতাবদ্ধভাবে রাস্তায় নামলেই সরকারের কাছে এক ধরনের প্রেশার তৈরি হয়, এবং এটাকে এক্সপ্লয়েট করেই কিন্তু সমস্ত শ্রমিকরা রাস্তায় নামেন। প্রতিদিন যদি আমরা মনে করি যে প্রতিদিন কিন্তু 22 লক্ষ শ্রমিকের একটা ইন্ডাস্ট্রি, এবং হাজার রকমের শ্রমিক আছেন, হাজার রকমের মালিক আছেন, হাজার রকমের সমস্যা আছে, প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু সমস্যা হচ্ছে। সেখানে একটি ইন্ডাস্ট্রির একটি সমস্যাই অনেক বড় সমস্যা, এটি ঠিক, কিন্তু সারা বছরে হয়তো 10টি ইন্ডাস্ট্রিতে সমস্যা হয় অথবা 20টি ইন্ডাস্ট্রিতে সমস্যা হয়। পার্সেন্টেজের দিক থেকে কিন্তু আমরা অনেক ভালো ম্যানেজ করছি বলে আমরা মনে করি, এবং বিজিএমইএ সেদিক থেকে অনেক কন্ট্রিবিউট করছে বলে আমরা মনে করি। তারপরও এই অভিযোগ পৃথিবীর কোন শ্রমিক সমাজে নেই। বাংলাদেশে এসকিউ একটি ফ্যাক্টরি নয়, আরও 800 ফ্যাক্টরি আছে, এবং আমরাও সোয়েটার ফ্যাক্টরির মালিক। সেখানে 700 শ্রমিক 2 শিফটে কাজ করে 1,07,000 পিস প্রোডাকশন করেছেন, কিন্তু উনি 2 লক্ষ পিসের টাকা নিয়েছেন। এবং এই টাকা কি, যেমন আজকেই ওনার আরেকটা ফ্যাক্টরিতে ওনাকে প্রেশার দেওয়া হলো যে আপনারা যদি পিস রেট বাড়িয়ে না দেন তাহলে কিন্তু আমরা আগামীকাল থেকে ধর্মঘটে যাব। এবং যেহেতু উনি একজন বড় ম্যানুফ্যাকচারার, যেহেতু উনি বড় কাস্টমারদের কাজ করেন, এই গত 1 বছর থেকে এই দাম বাড়ানো পিস রেট বাড়াতে আজকে ফ্যাক্টরি আর ভায়াবল না। তো একজন মালিক যদি ফ্যাক্টরি চালাতে না চান, একজন শ্রমিকের যেমন চাকরি ছেড়ে চলে যাবার অধিকার আছে, একজন মালিকেরও যদি তার ব্যবসা খারাপ হয় দেশের আইন মতো শ্রমিককে সমস্ত সুবিধা দিয়ে তার ফ্যাক্টরি বন্ধ করার অধিকার আছে। আমাদেরকে কিন্তু সেই অধিকার দেওয়া হচ্ছে না। এই যে আজকে লকআউট করা হয়েছে, আইন মতো লকআউট করা হয়েছে, এই লকআউট করার যদি আইনের বাইরে হয়ে থাকে শ্রমিক তার দাবি নিয়ে আসতে পারে, কিন্তু এই লকআউটকে চ্যালেঞ্জ করেন আপনি। শ্রমিক বেআইনি ধর্মঘট করেছে, কিন্তু সেই জন্য লকআউট করা হয়েছে। ফারুক সাহেব কি চাইছেন যে 2 শিফটে আমি যাই, শ্রমিক কিন্তু আজকে আমাদেরকে সেটা যেতে দেয়নি। শ্রমিকরা রাস্তায় এক ধরনের প্রেশার তৈরি করেছে এবং ভেতরে বলছে আমরা ওই আইন মানি না, আমরা রাতে আলাদা করে শিফট করে কাজ করব না, আমাদের আগের মতোই দিতে হবে। এখন কোন মালিক তার ফ্যাক্টরি বন্ধ করতে চায়? কোনো মালিক ফ্যাক্টরি প্রফিট হলে বন্ধ করতে চায় না, কোনো মালিক একজন ভালো শ্রমিককে মানে হারাতে চায় না। কিন্তু এখন কি করব, আমাদের এক ধরনের আমরা মাইনরিটি, এবং এটাই সুবিধা যখন এক ধরনের মানে প্রচার হয় যে ওই শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে, ভাগ্যিস ভালো এখানে বেতন দিতে পারছে না বলা যায় না। সুতরাং এই সুবিধাগুলো যখন ফারুক সাহেব যখন বললেন যে আমি 2 শিফটের কাজ, আমরা আজকে কিন্তু আলটিমেটলি পারিনি সেটা করতে। তার কারণ সরকার একদিকে বলছেন যে ভাই আমরা
আমরা কোনো ধরনের মানে ঝামেলা চাই না। দেশে পলিটিক্যালি আমরা খুবই সেন্সিটিভ অবস্থায় আছি। এটা কোন ধরনের টার্ন নেয় এটা সরকারের একটা চিন্তা আছে, ফারুক সাহেব বা আমাদের উপর একটা প্রেশার আছে, এবং আমাদেরকে এক ধরনের কম্প্রোমাইজ করতে হলো আসলে। তবুও আমরা মনে করি যে আমরা শ্রমিকদের যে দাবিগুলো আছে সে দাবিগুলোকে রেসপেক্ট করেছি, এবং আমরা বলেছি যে আমরা 3 মাস সময়ের মধ্যে সমস্ত সরকারি এজেন্সি, বিজিএমইএ, শ্রমিকদের প্রতিনিধি নিয়ে, কামরুল সাহেব সেখানে ছিলেন, একটি সমঝোতা তৈরি হয়েছে 3 মাসের মধ্যে। ওনারা করেন কি, পিস রেট বাড়িয়ে নেন কিন্তু প্রোডাকশন কম দেন, এবং এই প্রেশার কাজ করেন। সুতরাং এই কমিটি আগামী 3 মাস বিবেচনা করবে দেশের আরো 10টি ফ্যাক্টরির সঙ্গে মিলে যে আইন মতো তাদের উপর কোনো অত্যাচার করা হচ্ছে কিনা, আইন মতো শ্রমিকরা বেশি টাকা নিচ্ছে কিনা, আইন মতো একটি তারা প্রোডাকশন কম দিচ্ছে কিনা, এবং আমি মনে করি যে এটি আগামী 3 মাস পর এক ধরনের সলিউশন আমরা পৌঁছাচ্ছি। আমরা আরেকটা প্রশ্ন শুনে নিই। হ্যালো হ্যালো জি ভাইজান। জি বলুন। আমার নাম গোলাম নাসির নিকেল, আমি একজন কেমিক্যাল ব্যবসায়ী। জি, আপনার প্রশ্নটি। আনিস সাহেবের কাছে আমার প্রশ্ন যে তারা যদি প্রত্যেক ইন্ডাস্ট্রির শ্রমিককে যোগ্য বেতন, যোগ্য মূল্য, তার পারিশ্রমিক দিতেন, তাহলে কি তারা রাস্তায় নামতো? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ভালো প্রশ্ন, কিন্তু যোগ্যর কিন্তু একটা ভেগ টার্ম। একজন শ্রমিক যখন আসেন তখন আমাকে বলেন যে আমাদের আসলে অ্যাপয়েন্টমেন্টটা হয় কি করে। সে বলে যে আমি পার লাইনে আপনাকে 150 পিস প্রোডাকশন দেব। আমি তখন বলি 150 পিস প্রোডাকশন যদি তুমি দিতে পারো, তোমার বেসিক বেতন 1600 টাকা, কিন্তু সবচেয়ে কমটা। আসলে 1600 টাকায় যদি 6 মাস একজন শ্রমিক কাজ করে, 1600 টাকায় সে বাড়িতে 2500 টাকার মতো নেয়। 6 মাস কাজ করার পরে আমরা তখন উদ্গ্রীব হই যে প্রোডাক্টিভিটি কে ভালো দেবে। সে যদি বলে আমি 150 পিস করি, তাকে আমি তখন বলি ঠিক আছে তুমি 2800 টাকা নাও। কিন্তু দেখা যায় কি, এই শ্রমিক সেই প্রোডাকশন দেয় না, কিন্তু আমি কিন্তু একবার 2800 টাকা বেতন দিলে আমার পক্ষে তার বেতন কমানো খুবই মুশকিল। তার কারণ আমি নিজে পারি না সেটা, এবং আমাকে যারা এত কাস্টমারের অডিট এজেন্সি কাজ করে তাদের কাছে আমাদের কিন্তু উত্তর দিতে দিতে দম বন্ধ হয়ে যায়। সুতরাং যোগ্য, আমরা সবসময় কিন্তু যোগ্য যে তাকে তার মতো করে বেতন দিতে চাই এটা। সুতরাং আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না যে যোগ্য বেতন দিলে কোনো ধরনের সমস্যা হতো কিনা। আচ্ছা, আজকে আমরা যে খবরটা নিয়ে আলোচনা করছি ওই বিষয়ে আমার শেষ প্রশ্ন আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা দেখেছি আজকের এসকিউ থেকে শুরু করে বেশ কিছু গার্মেন্টস কারখানায় বিগত দিনগুলোতে যে ঘটনা ঘটেছে, আপনারা কিন্তু মানে অ্যাক্ট করেছেন অনেক পরে, তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে, এটা এর আগে আমি বলেছিলাম, কিন্তু এরকমটা যাতে ভবিষ্যতে আর না হয় সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন? আমরা কিন্তু আসলে অ্যাক্ট অনেক পরে করি না, আপনারা হয়তো ভিজিবল হয় না। তার কারণ যেমন গতকালকে ঘটনাটা মনে হয়েছে যেন আজকে অ্যাক্ট করেছি, আসলে কিন্তু আমরা গতকালই অ্যাক্ট করেছি। এবং সারা দিন আমরা বিজিএমই এর পক্ষ থেকে, বিজিএমএর ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দিন সাহেব, প্রেসিডেন্ট সাহেব বাংলাদেশে ছিলেন না, উনি কালকেই সন্ধ্যায় এসেছেন, আজকে সারাদিন মিটিং করেছেন, এবং আমরা পুলিশের সঙ্গে কি বলে স্পেশাল ব্রাঞ্চের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে, শ্রমিক নেতাদের সঙ্গে, এই যে কামরুল সাহেব গতকালই উনি আমাদের কন্ট্যাক্টে ছিলেন, অথবা মনে করেন সরকারের অন্যান্য এজেন্সির সঙ্গে, লেবার ডাইরেক্টরেটের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে কিন্তু আমরা সারা দিন কথা বলেছি। কিন্তু কোনো জিনিস আসলে অ্যাকসেপ্ট করা নেওয়া যায় না। আজকে আমরা যেগুলো অ্যাকসেপ্ট করেছি, একজন মালিকের পক্ষ থেকে এই সবগুলো অ্যাকসেপ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা মনে করেছি কারণ there is a pressure। রাস্তায় 20,000 শ্রমিক, সরকার চান না কোনো ধরনের এম্বারেসড অবস্থা হোক, এটা সরকারের দায়িত্ব ছিল। গতকাল যদি উনি রাস্তা খালি করতেন, গতকাল যদি এই ধরনের সমাবেশ না হতো, আমরা আজকে কথা বলতাম। এই প্রেশারে কিন্তু, এবং শ্রমিকরা বোঝে যে এই প্রেশার যদি আমি দেই তাহলেই কিন্তু ম্যানেজমেন্ট মাথা নত করবে। ম্যানেজমেন্ট কিন্তু আসলে সে ধরনের কোনো দুর্বলতা ছিল না। এটা খুব সহজ বলা যে আমাকে নোটিশ দিয়ে দিয়েছে, এটা খুব সহজ বলা আমাকে গালি দিয়েছে, এটা খুব সহজ বলা যে আমার উপর অত্যাচার করেছে। কোনো মালিক কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় না, অ্যাজ লং অ্যাজ যে শ্রমিক যে কাজে তাকে নেওয়া হয়েছে সে শ্রমিক সেটা ডেলিভার করুক। আর এই ফ্যাক্টরিতে যেখানে কোনো পেমেন্ট, বাংলাদেশের সবচাইতে বেশি স্যালারি দেওয়া হয় যে ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিতে যখন এই ধরনের ঘটনা ঘটে তাহলে বুঝে নিতে হবে যে সমস্ত অভিযোগ কিন্তু সত্যি নয়। জনাব আনিসুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং কষ্ট করে আসার জন্য। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, কাল আবারও ফিরে আসবো নতুন কোনো নির্বাচিত খবর এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।